হতেই পারে না। তুমি মনে রাখবা যে তোমার যদি টাকা থাকে আর তুমি যদি একটা ছেঁড়া বস্তা পরে ঘুরো, লোকে বলবো ওয়াও হোয়াট এ স্টাইল। একটা ছোট্ট কষ্ট আমার আছে, যেটা আমি বলবো যে এটা অনেক ছোট, বাট ছোট বলবো না, আবার অনেক বিশাল বড়, যে আমার খুব ইচ্ছে ছিল আমার বাবাকে নিয়ে আমি বাইরে ঘুরতে যাবো। একটা জিনিস বিশ্বাস করি, আমি সবার জন্য এটা বলবো, যে ভালো থাকতে হলে তোমার ভিতরে শিশুটাকে জীবন্ত রাখো। একদম। আমার বয়স বেড়ে গেছে, অতএব আমি এখন তেজপাতা, এটা ভেবে তো কালকে আমি চলে যেতে পারবো না। কিন্তু মধ্যে দিয়ে কি হচ্ছে, আমি যেরকম নিজেকে বিমর্ষ করছি, আমি যেরকম মানে আরে কি আছে আচ্ছা দেখি এরকম ভাব করছি, সাথে সাথে আমার পরিবার পরিজন আশেপাশে সবাইও কিন্তু আস্তে আস্তে এটার দ্বারা প্রভাবিত হচ্ছে। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ঠিক এই গানের অনুপ্রেরণায় একজন মানুষ যিনি সবসময় রঙিন, যিনি সবসময় সতেজ, তিনি কখনোই হাল ছেড়ে দেননি। তিনি আমাদের সবার প্রিয় মুখ চান্দা মাহজাবিন। আজকে কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্টের স্টুডিওতে তাকে আমরা পেয়েছি আমাদের মাঝে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি সবসময় এত রঙিন কেন? এই প্রশ্ন দিয়ে শুরু হবে যাত্রা। শোনো, সাদা কালো তো ভাবলে সবাই সাদা কালো আসলে, হ্যাঁ, কারণ সাদা কালো বলতে আমি বলছি সমস্যার কথা। তুমি যদি চিন্তা করো, এহেন কেউ নেই যাই সমস্যাহীন নয়। প্রত্যেকে, ইভেন আমরা যখন এই যে পডকাস্টে এখানে ঢুকলাম, এখানে যদি 5 জন 6 জন 7 জন যার সাথে আমাদের দেখা হয়েছে, হিসাব করলে দেখবে প্রত্যেকেই কোনো না কোনো সমস্যায় চিন্তিত আছে। এই যে সমস্যা তো এমনিতেই আমাদের জীবনকে সাদা কালো বানায় রাখছে। তো অ্যাটলিস্ট কাপড়টা যদি রঙিন পরি, একটা সাহস আসলো মোকাবেলা করার। দ্যাটস ইট। আপনি তো কাপড় রঙিন পরার সাথে সাথে ভেতর থেকে অনেক রঙিন। এই সবুজ, এই সতেজতার রহস্য কি? এটাও একটা ব্যাপার, যে ভেতর থেকে কেন রঙিন। আমার কাছে মনে হয় কি, দুঃখকে সাইনবোর্ড করাটা বোকামি। বাহ। এই কাজটা করতে যাওয়া মানেই হচ্ছে মানুষের আহাহু শোনা। কেউ তোমাকে কোনো সমাধান সেভাবে তো দিবেই না। মধ্যে দিয়ে কিছু মানুষ আহাহু করবে, কিছু মানুষ এটা নিয়ে গল্প বানাবে, আর কিছু মানুষ বলবে কেমন লাগে বোঝো। তো এই সব যে নেগেটিভ কথাবার্তা কেন সুযোগ দেব? তাই তো। সমাধানের মালিক আল্লাহ তাআলা। সো আমার সেখানটায় থাকবে কথা বলার, সেটা আমি জায়নামাজে বলবো। আমি কেন এখানে মানুষের সামনে মুখকে তেজপাতা বানিয়ে বসে থাকবো বলো? একদম সত্যি কথা। এবং প্রিয় দর্শক, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং দামি কথা বলেছেন আপা, যে আসলে আমরা সমস্যা নিয়ে হর হামেশা কথা বলি, অনেকজনের সাথে আলাপ করি, খোলা বই করে ফেলি নিজের জীবনটাকে। বর্তমান সোশ্যাল মিডিয়াতে তো তা একদমই ভরপুর, কিন্তু আসলে সমস্যা বলতে হবে সৃষ্টিকর্তাকে। তো এই প্রসঙ্গ থেকে একটু ছোটবেলার প্রসঙ্গে চলে যায়, যেখান থেকে বড় হয়ে আসা, সে অনেক আগের কথা। সেই সময় সবুজ, সেই সময় সতেজতা একটু অন্যরকম ছিল। সেই গল্পটা একটু শুনতে চাই, পারিবারিক আবহর গল্পটা। অনেস্টলি মো, আমি সবসময় ছোটবেলায় যা ছিলাম এখন আমার মনে হয় আমি তাই আমারও তাই মনে হয়, বরং বয়স কমে যাচ্ছে। মানে আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি সবার জন্য এটা বলবো, যে ভালো থাকতে হলে তোমার ভিতরে শিশুটাকে জীবন্ত রাখো। একদম। আমার বয়স বেড়ে গেছে, অতএব আমি এখন তেজপাতা, এটা ভেবে তো কালকে আমি চলে যেতে পারবো না। কিন্তু মধ্যে দিয়ে কি হচ্ছে, আমি যেরকম নিজেকে বিমর্ষ করছি, আমি যেরকম মানে আরে কি আছে আচ্ছা দেখি এরকম ভাব করছি, সাথে সাথে আমার পরিবার পরিজন আশেপাশে সবাইও কিন্তু আস্তে আস্তে এটার দ্বারা প্রভাবিত হচ্ছে। কি দরকার, আমি থাকবো আমার মতো স্ট্রং। এই স্ট্রংটা মনের ব্যাপার। তো ছোটবেলা থেকে আমি একটু দুষ্টু ছিলাম, একটু না অনেক দুষ্টু ছিলাম। একটু শব্দটা বলে দেখলে বোঝা যাচ্ছে। হ্যাঁ, প্রচন্ড দুষ্টু ছিলাম, অনেক ছটফটে ছিলাম। আমরা 4 ভাই বোনের মধ্যে আমি সবার বড়। বড় হিসাবে বলবো যে প্রথম সন্তানকে বাবা মা একটু বেশি আদর দেয়, এবং আদরে বাদর ছিলাম আমি। এবং স্টুডেন্ট হিসাবেও আমি খুব একটা আহামরি কিছুই ছিলাম না, মোটামুটি। হ্যাঁ, মানে পরীক্ষার আগের দিন পরে যতটুকু করা যায় এই ধরনের। এবং ব্যক্তিগতভাবে আমাকে যেটা সবচেয়ে মজা লাগে, যেটা যে পড়াশোনা আমাকে কখনোই টানে নাই। পড়াশোনার চাইতে আমার কাছে মনে হইতো যে ঘুড়ি ওড়ানো অনেক বেশি মজার। পড়াশোনার চাইতে মানুষের বাসায় গিয়ে কাজের বুয়ার চাকরি নেওয়াটা অনেক মজার। মানে আমার মধ্যে এরকম, হ্যাঁ সিরিয়াসলি, ক্লাস 7-এ পড়ার সময় আমার মনে হয়েছিল যে এর চাইতে বুয়ার চাকরি অনেক বেশি ইন্টারেস্টিং। বুয়ারা কি সুন্দর বাসন মাজে, কি সুন্দর কাপড় ধোয়, কি সুন্দর যখন ইচ্ছা যেখানে ঘুরতে চলে যায়। সো আমার মনে হয়েছিল ক্লাস 7-এ উঠে, তখন আমরা থাকতাম মনোরা হাসপাতাল আছে যে এখন, ওই বিল্ডিংটাতে। আমার বাবা, মানে ওটা তখন গভর্নমেন্টের ছিল,
আব্বু তখন ছিলেন হাউস বিল্ডিং এর এমডি। তো ওই বাসাটা আমরা ছিলাম ভিকর্নেসে পড়তাম, আমি ভিকর্নেসের স্টুডেন্ট। সো আমার কাছে মনে হতো এই কষ্ট করে স্কুলে যাওয়ার চাইতে পড়াশোনা বাদ দিয়ে আমি যদি বুয়ার চাকরি নিতে পারতাম। আমি আমার মাকে অফার দিয়েছিলাম, তো তোমরা আমাকেই রেখে দাও। সিরিয়াসলি? হ্যাঁ, আই ওয়াজ দ্যাট ইজ মি। এবং তারপর অবশ্য যে আমাকে রেখে দাও, তার পরবর্তীতে আমার মনে হইলো যখন যে খালাম্মার অ্যানসার কি ছিল তখন? আমার মা খুব সহজ টাইপের না, মা তো আমার মুখের দিকে তাকাই ছিল, তারপরে বলছে যে আজকে তোর বাবা আসতে তোর খবর আছে। তো যাই হোক, আব্বু তখন ওদের চুড়ে টুড়ে ছিল, কোনো কারণে আমি তখন মুক্তি পেয়ে গেছিলাম। এরপর আমার মনে হইলো যে না, এই বাসায় কাজের বুয়া চাকরি পাওয়া যাবে না, তার চেয়ে বরং আমাকে বিয়ে দিয়ে দেখ, সেটা আরো বেটার হবে। আমার হাসি বন্ধ হয়ে গেছে। শাশুড়ির সেবা করে থাকবো কিন্তু পড়তে তো হবে না, মানে পড়াটার প্রতি আমার আই নেভার লাইকড পড়াশোনা। তারপর আস্তে আস্তে হয়ে কি ক্লাস 8-এ ওঠার পর থেকে ভিকর্নেসের মতো স্কুল, আমি চাইলেও আপনি খারাপ ছাত্রী হতে পারবেন না। খারাপ ছাত্রী হওয়ার চান্স খুবই কম ছিল, তখন তো খুবই স্ট্রিক্ট ছিল ভিকর্নেসে। তো একটু প্রেশারাইজ হতে থাকলাম। আর ক্লাস 7-এ আমি অনেস্টলি, যেটা সত্যি কথা, আমি 10টা সাবজেক্ট ছিল, 10টার মধ্যে বোধহয় যদি ভুল না হয় 6টাতে ফেল করলাম, যেহেতু আমার তো তখন কাজের বুয়ার চাকরি। হ্যাঁ, এবং এমন মাইর খাইলাম, এবং সে মাইরটা খেলাম আমার বাপের হাতে। হ্যাঁ, আমার বাপ তো একদম ঠাসায়া পিটাইলো। হ্যাঁ, এই পিটা খাওয়ার পর আমি সোজা হয়ে গেলাম। এবং মজার ব্যাপার কি জানো, ক্লাস 8-এ আমি কিন্তু 4th হলাম। ও গড, এক মাইরে 4th-এ চলে গেছি। মাইরের উপর কোনো ওষুধ নাই আসলে তখনকার সময়। হ্যাঁ, তখনকার বাচ্চারা আসলে বাচ্চারাও ওরকম বাচ্চাই ছিল। এখনকার বাচ্চারা কিন্তু অনেক ম্যাচিউরড। ওদেরকে যদি তুমি মায়ের উপর ওষুধ নাই বলে করতে যাও, তোমার বাচ্চাও হারাবা, নিজেরও মান সম্মান একদম সব শেষ। প্রত্যেকটা সময় না, প্রত্যেকটা যুগ এক একটা জিনিস চায়, সেই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। হ্যাঁ, তুমি এক চিন্তা করো, তখনকার সময় আমি যখন এই বাচ্চা ছিলাম, তখন আমরা কি করতাম, ফোনে ট্রাঙ্কল হতো, কালার টিভি কিন্তু ছিল না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন তাও সব বাড়িতে থাকতো না। এখনকার বাচ্চারা হাতের মুঠোয় পৃথিবী দিয়ে ঘুরে। এখন তাদেরকে যদি তুমি এখন ওই তখনকার যে শাসিত হয়েছিল ওই শাসন দিয়ে বড় করতে চাও, সেটা কিরকম হবে জানো? সেটা হবে অনেকটা যে একটা বাচ্চাকে তুমি রকেটে চড়া শিখালা, তারপর গরু গাড়ি দিয়ে বললা যে এটা নিয়ে হাঁটতে থাক। তা এইটা হয় না। যখন যে সময়টা, সেই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয়। আগেকার সময় বাপ মাকে কিন্তু আমরা বন্ধু ভাবার প্রশ্নই আসে না। হ্যাঁ, বাপ মা মানে একের খবর। স্পেশালি মায়ের চেয়ে বাবাকে আমরা অনেক ভয় পেতাম। হ্যাঁ, বাবা অফিস থেকে আসবে শুনলেই কিন্তু পড়ার টেবিলে বসে যেতাম, পড়া পড়ি আর না পড়ি। তো কিন্তু এখনকার বাচ্চাদের কিন্তু বন্ধু হতে হয়। বন্ধু না হয় যদি এরকম পড়ার টেবিলে লাঠি ধরতে চাও, ওই যে গরুর গাড়ির অবস্থা হবে। সো দ্যাটস দ্য থিং। তারপরে 4th হওয়ার পর যখন একটু বড় হলেন, যখন ওই সময় অভিনয়ের আগ্রহ কি ঠিক তখন থেকে? না, অভিনয়, আরে সারাক্ষণই তো অভিনয় করি। তা তো করেনি, সে আমি ভালো করে জানি। অভিনয়টা অন স্ক্রিনে কখন? অন স্ক্রিনে অভিনয় আসছে আমি বিয়ের পর। বিয়ের পর আমার তো লাভ ম্যারেজ। ফুটবলার ছিল আমার পেন ফ্রেন্ড, তখনকার সময় কিন্তু পেন ফ্রেন্ড। হ্যাঁ, ইন দ্য ইয়ার 1979। ও তো মুসাব্বির, ও ঢাকা মোহামেডানের প্লেয়ার ছিল, ন্যাশনাল টিমেও খেলেছে। তো একটা ইয়ে ছিল আগা খান গোল্ড কাপ, তখনকার সময় হতো। তো সেই আগা খান গোল্ড কাপে ওর গোলে প্রথম বাংলাদেশ ইন্ডিয়াকে হারায়। তো ও একটা মানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ওই ছবিটা দিয়ে আসছে, আর ওই ছবি দেখে তো আমি শেষ। তারপরে ওকে চিঠি লিখলাম, ও আমাকে চিঠির উত্তর দিলে, এইভাবে একটা রিলেশন হয়ে গেল। পরবর্তীতে উই গট ম্যারিড ইন 1981। তারপরে 82-তে আমি বিয়ের পরে কিন্তু আমি গ্রাজুয়েশন করি। গ্রাজুয়েশন দিয়ে 82-তে পাশ করে বেরোনোর পর 83-তে আমরা ঢাকাতে যখন আমাদের ম্যারিড লাইফ শুরু হলো, দেন 83-তে 82 লাস্টে বোধহয় আমি নাটকে আসলাম বিটিভিতে। কিভাবে সেই সংযোগটা কিভাবে শুরু হলো? অভিনয় করার ইচ্ছা ছিল আগে থেকেই। আমি কিন্তু আমাদের কলেজ চ্যাম্পিয়ন। হ্যাঁ, কলেজ চ্যাম্পিয়ন আমাদের কথা নিঃসন্দেহে। মানে স্পেশালি আমাদের যে কালচারাল শোতে আমি সবকিছুতে পার্টিসিপেট করতাম এই ধরনের, কিন্তু আমি কোনো গেমে নাই। কেন জানো? আমি হারা মেনে নিতে পারি না, আমার খুব মাইনাস আছে। আমার সঙ্গে তুমি ক্যারাম বোর্ড খেলতে বসলা, 2টা ডান আমি হারলাম, বোর্ড উল্টায় দিয়ে চলে যেতাম। তারপরে ধরো ব্যাডমিন্টন খেলতে বসছি, 2বার হারছি, হাসতে এরপর বাড়ি দিয়ে রেখে বেরিয়ে যেতাম। সো আমাকে কেউ কোনো খেলাই নিত না। মানে আমার মধ্যে না, আমার একটা মাইনাস, আমার মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট 0। অথচ স্পোর্টসম্যানের সঙ্গে সংসার। হ্যাঁ, ওর আবার 100% যে এটা হয় ব্যালেন্স করার জন্য দরকার। হ্যাঁ, আমি 1000টা কথা বললে ও একটা কথা বলে,
এই ব্যালেন্স হয়ে যায়। ভাগ্যিস। ভাগ্যিস। নাহলে তো শ্রোতা থাকতো না এই সংসারে। ট্রু। তো এইসব কিছু মিলিয়ে না তারপরে পরবর্তীতে গিয়ে আমি এই নাটকের অভিনয় করার ইচ্ছে ছিল। তো আমার মামার বন্ধু ছিলেন আহসান হাবিব। আচ্ছা। তো ওই হাবিব আহসান বাংলাদেশ টেলিভিশনের প্রডিউসার ছিলেন। উনাকে আমি মামাই রাখতাম। তো ছোট মামাকে বললাম আমি বিটিভিতে অভিনয় করতে চাই দেন লেটার। এর আগে একবার বিটিভিতে কিন্তু আমি ছোট্ট খবর পড়েছিলাম। আচ্ছা। সেটা ছিল তখন আমি ক্লাস 6 এ উঠেছি তখন। এটা 70s এর কথা বলছি। হ্যাঁ, 70 আই থিঙ্ক 6 এ তো 74 এর কথা বলছি। 4 এর দিকে তখন ছোট্ট খবর পড়েছিলাম, তখন আলিমা মাত্র জয়েন করেছেন। ওকে। তো উনি আমার মনে আছে যে আমাকে বলেছেন ছোট্ট খবর পড়ার পর তারপরে তো বসে থাকতে হয়, কিন্তু আমি না পড়া শেষ করেছি দাঁড়িয়ে গেছি। তখন তো লাইভ দেখাতো, কিন্তু তো লাইভে দেখা গেছে আমি দাঁড়িয়ে আছি, কি করবো ভেবে পাচ্ছি না। এরপর আর টিভিতে আর যাই নাই। ওই দাঁড়িয়ে যাওয়ার নাটকের পর আমি আর যাই নাই। পরবর্তীতে আর হয় নাই। পরে 82-তে নাটক করলাম। তারপরে তো এইভাবেই পথ চলা শুরু। আচ্ছা, এই সংসার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট তাহলে ভাইয়াই আমি মনে করি। আমার শ্বশুরবাড়ি, আমার শাশুড়ি। আমার ওনার কথা না বললেই নয়, শি ওয়াজ রিয়েলি আ বিগ জ্যাম ফর মি। আমার জীবনে যে যুদ্ধতে আমি যখন, আমার হাজবেন্ড কিন্তু বিয়ের পরেই কিন্তু পায়ে একটা অপারেশন হয় এবং প্রায় 2 বছরের মতো কিন্তু ওকে প্রায় বিছানায় থাকতে হয়েছিল। 3টা আবার অপারেশন করতে হয়েছে, ফেলিয়ার হওয়ার জন্য অপারেশনটা, নি অপারেশন। সো সেই সময় যখন আমি যুদ্ধ করছি, কারণ আমি তো আসলে অনেকটাই বলো সোনার চামচ পাওয়া জীবন, সেখান থেকে ফুট করে একদম প্রেম করে এমন জায়গায় আসলাম যেখানে বাড়ি ভাড়া কোত্থেকে আসবে জানি না, বা বাজার করলে আজকে খেলে কালকে কি হবে কনফিউজ। এই জীবনটাও দেখেছেন? এই লাইফটা হ্যাঁ ডেফিনেটলি দেখেছি। ওই জীবন দেখা দরকার আছে। তুমি যদি ওই জীবন না দেখো তাহলে তুমি জীবনে কখনো দাঁড়াতে পারবে না। জীবনকে উপলব্ধি করতে হয়, জীবনে দুঃখ সুখ থাকতে হয়। হ্যাঁ, শুধুমাত্র সুখ দিয়ে তো হয় না। তো জীবনটাকে উপলব্ধি করার জন্য মনে করি প্রত্যেকটা মানুষের বিপদে পড়া উচিত, প্রত্যেকটা মানুষের স্ট্রাগল করা উচিত, প্রত্যেকটা মানুষের যুদ্ধ করা উচিত। এবং যুদ্ধ করলে তুমি জীবনটাকে বুঝতে পারবা, আদারওয়াইজ নট পসিবল। হ্যাঁ, তো ওইখানে আমার শাশুড়ি আমাকে অনেক বড় সাপোর্ট দিয়েছেন। শি ওয়াজ উইথ মি ফর টানা প্রায় 14 বছর উনি ছিলেন। Oh my God. In that case you are so lucky. আলহামদুলিল্লাহ, yes. বাংলাদেশ পার্সপেক্টিভ আই মাস্ট সে, যে ধরনের মানে শাশুড়ি ওই সময়টাতে মানে এত সংস্কৃতি মনা বা সবকিছু ছিলেন। আবার একটা জিনিস আছে যেটার জন্য আমি বাংলাদেশের সবচেয়ে প্রিয় জায়গা মনে করি আমার চোখে, রংপুরের মানুষজন বেসিক্যালি খুব ভালো। এরা এত ঘোরপেচ, যারা রংপুরের দর্শক তারা আজকে খুশি হয়ে যান। না আসলে এত ঘোরপেচ ওরা জানে না, এবং ওরা খুব নাইস সোল। এবং আমার শাশুড়ি তো রংপুরের, তো আমার হাজবেন্ড কিন্তু রংপুরের। এবং আমি নিজেও যদি আমাকে প্রত্যেক জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশে কোন জেলাকে ভালোবাসার কথা বলবো, আমি সাথে সাথে বলি রংপুরকে ভালোবাসি। তো এইখান থেকে আমি বলবো যে ওরা অনেক সংস্কৃত মনা, ওরা এত প্যাচ বোঝে না, ওরা সাপোর্টিভ। ওরা ওই যে সারাক্ষণ, রংপুরে খুব কম খারাপ যে নেই তা না, থাকতেই পারে, খারাপ সব জায়গায় থাকবে, কিন্তু রংপুরে জায়গা যেখানে 75% মানুষ ভালো। মানে সহজ। আগে জানলে তো রংপুরের ছেলেরা বিয়ে করতে হয় আসলে, স্পেশালি মেয়েরা আরো ভালো। আচ্ছা, তারপরে ছেলে মেয়েরা, তাদের গল্পটা শুনি পরিবারের। ছেলে মেয়েদের কি, ছেলে মেয়েরা হলো, কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 1 মেয়ে। সো ছেলেমেয়েরা একটার পর একটা ছেলে মেয়ে হলো, 3 ছেলে 1 মেয়ে, মানে আমার 4টা বাচ্চা। তো 4টা বাচ্চাকে বড় করা, তারপরে তোমার হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য দেখা। যেহেতু হাজবেন্ডের সাথে আমার একটা হয়ে গিয়েছিল, ও বেসিক্যালি রংপুরের মানুষ, সহজে ও আমাকে সাপোর্টিভ ছিল, বাট ব্যবসার জিনিসটা কিন্তু অনেক ঘোর প্যাচ, অনেক কিছু আছে। আমি সবসময় খারাপ মানুষ ছিলাম, মানে গুড কাপ ব্যাড কাপ। ও হতো সবসময় ভালো মানুষ, আমি খারাপ। এবং আমি বলেছি হ্যাঁ খারাপ তো একজনকে হতেই হবে। সো বাচ্চারাও জানতো বাবা খুব ভালো, মা খুব খারাপ, হিটলার। এরকম হয়, কিছু করার নেই, একজনকে তো শক্ত হতেই হয়। তো সবকিছু মিলিয়ে বাচ্চাদের বড় করা, ব্যবসা বাণিজ্য দেখা, এগুলো করতে গিয়ে জীবনে অনেক বড় সময় কিন্তু আমার কেটে গেছে। কিন্তু ওই সময় কিন্তু আপনি অভিনয় করেছেন পাশাপাশি। না, অভিনয় আমি অভিনয় ছেড়ে দিয়েছি। আমি তোমার 82-তে অভিনয় শুরু করি। আমার অভিনয় জীবন কিন্তু খুব কম। আমার অভিনয় জীবন, যে কটা নাটক করেছেন আপা, সরি ফর ইন্টারাপশন, সব কিন্তু আমাদের দর্শকদের মনে গেঁথে থাকার মতো। ওটার কারণটা কি জানো? তখন তো বিটিভি ছাড়া আর কোনো উপায় ছিল না। দেখতে হবে, তুই দেখ, তোর কোনো চয়েস নাই।
যাই হোক, কিন্তু আমি আসলে 82 থেকে টানা অভিনয় করেছি 87 পর্যন্ত। আচ্ছা, অনলি 5 to 6 ইয়ার্স স্প্যান। ওকে। পরে আমার যেহেতু আমার বড় 2 বাচ্চা, কিন্তু 11 মাসের ডিফারেন্স, এন্ড ও দোজ আর বাবা! আমি তখন কিন্তু তোমার ইয়েতে কাজ করতাম, তোমার কি বলি, আমি থিয়েটারের সাথেও ছিলাম। আচ্ছা, ওখানে আমি মঞ্চ নাটকও করতাম। আচ্ছা, আচ্ছা। তো এখনো কৃতদাস বলে একটা শো করতাম, তো ওখানে একবার একটু ওই মঞ্চ নাটকে যা হয়, ওই স্টেজ সিন চেঞ্জের সময় আমি কিন্তু পড়ে যাই, পরে একটা হালকা ব্যথা পাই, যেটা কষ্ট ছিল। বাট এর পরপরই আমার বিটিভির একটা নাটক ছিল মাথিনের কুয়া। ওই মাথিনের নাম তো শুনেছো, মাথিনের ক্যারেক্টার করতে গিয়ে একটা লাস্ট সিন ছিল কি, যে ক্যামেরা ধরে থাকবে, মাথিন আস্তে আস্তে কুয়াশায় মিলিয়ে যাবে। ওই সময় না আমি কুয়াশায় মিলায় যেতে যেতে ওইখানে যে একটা ফলস স্টেপ ছিল ওটা খেয়াল করি নাই, ওটা প্রচন্ড ব্যথা পাই। ব্যথা পাওয়ার পর প্রায় 2-3 দিন ভালো ব্যথা, আমি সেলাইয়ের মধ্যে, কিন্তু আমার 2টো বাচ্চা কিন্তু পিঠাপিঠি। দেন আমাকে ডক্টর বলেছিল তুমি একটু অ্যাভয়েড করো সব পরে টরে যাওয়াটা, খারাপ কিছু ঘটতেও পারে। এই তখন আমি আস্তে করে একটু গ্যাপ দিলাম, আর প্লাস তার সাথে সাথে কি, নাটক করে তো আর পেট চলবে না, এটা অনেক ইম্পর্টেন্ট। আর তুমি মনে রেখো, আমাদের পৃথিবীটা এমন, তোমার যদি টাকা না থাকে তোমার কেউ নাই। এর চেয়ে মানে ধ্রুব সত্যি কথা হতেই পারে না। তুমি মনে রাখবা যে তোমার যদি টাকা থাকে আর তুমি যদি একটা ছেঁড়া বস্তা পরে ঘুরো, লোকে বলবো ওয়াও হোয়াট এ স্টাইল, বিকজ তোমার টাকা আছে কিন্তু। হ্যাঁ, আর তুমি যদি একটু হ্যান্ড টু মাউথে চলো আর একটা ভালো একটা কাপড় পরে আসো, বলবো আরে কি খাইতে পায় না, আবার কত ফুটে নিয়ে দেখায়। এটা আমাদের ক্যারেক্টার। তো ওইখানে আমার কাছে মনে হচ্ছে ভাই আমার টাকা রোজগার করা বেশি ইম্পর্টেন্ট, আমার অভিনয়ের দরকার নেই। খুব শুনতে খারাপ শোনে, আমি কোনো বড় বড় কথা বলবো না, আমি না, আমি সেই কথাটাই বলি যেটা আমি বক্ষে ধারণ করি। আমি দেখেছি টাকা থাকলে সবাই বাপ ডাকে, টাকা নাই কেউ চিনতে চায় না। ওইখানটা আমার কাছে মনে হচ্ছে না, আমাকে এখন রোজগার করতে হবে, বাচ্চাদের বড় করতে হবে, একটা প্ল্যাটফর্ম তৈরিতে আসতে হবে। আর অভিনয় করা সবকিছুতে না ইন্টারাকশন করতে হয়, লাগতে হয়, লেগে থাকতে হয়, ভাই একটু ডাকেন, অমুক করেন তমুক করেন। তো গল্পটা তো এই সংসার জীবনের এই পরিমণ্ডল থেকে বের হয়ে আমার খুব একটা জিনিস বারবারই জানতে ইচ্ছা করে, আমার ধারণা দর্শকদেরও জানার আছে, সেটা হচ্ছে একজন মেয়ে হয়ে যে ব্যবসার দিকে আপনি মনোনিবেশ করলেন, পেট্রোলিয়াম সেই ব্যবসাটা, আমার এখন পর্যন্ত নলেজে খুব একটা নেই যে বাংলাদেশের এই পার্সপেক্টিভে এসেও কোনো মেয়ে এই ধরনের ব্যবসা পরিচালনা করছেন হয়তো বা অন্যান্য সেক্টরে। এই ব্যবসাটাই কেন, মানে এটার প্রতি আগ্রহ কিভাবে জন্মালো? এটার প্রতি আগ্রহ এই জন্য যে আমি তো আসলে অ্যাড বিজনেসে ছিলাম, অ্যাড বিজনেসে দিয়ে আমার কিন্তু বিজনেস লাইফ শুরু। আমি প্রথমে কিন্তু চাকরি করতাম, চাকরি করার 1.5 বছরের মাথায় আমি দেখলাম যে চাকরি আমার না, বিকজ আমি কোন ওই 10টা 5টা নিয়ম রুটিন মাফিক কাজ করতে পারবো না। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমি কোনো নিয়মে থাকতে পারবো না, আমি কাউকে এত জবাবদিহি করতে পারবো না। এগুলো আমার কিছু ঘাট তেরার ব্যাপার আছে, সব তোর গুণ থাকতে পারে না। আমার কথা হচ্ছে জবাবদিহি করতে পারবো না, আমার যদি কোনো কাজ থাকে সেটা শেষ করে আমি চলে যাব। এখন কথা হচ্ছে, এখন আমার বস যদি বলে যারা তোমার কাজ নাই, তাতে কি আছে, তোমার 5টা পর্যন্ত জব বসে থাকতে হবে, এই জিনিসগুলো আমি মানতে পারি নাই। কারণ আমি দেখেছি যে আমি একজন মানুষ 3 জনের কাজ আমাকে বস করাচ্ছেন, সেখানে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না। কিন্তু আবার 5টার পর জায়গায় 4টে 4:30 বেরিয়ে গেলেও কথা শুনতে হচ্ছে পরের দিন। তো এই সব কিছু মিলে মনে হয় এনাফ ইজ এনাফ। কি আছে জীবনে, জীবনে তো রিস্ক নিতেই হবে। এই আমি ব্যবসার কথা ভাবতে থাকলাম। সো আই স্টার্টেড মাই এড এজেন্সি ফার্স্ট, অ্যান্ড লেটার আমি আমার গার্মেন্টসে চলে যাই। 2টো গার্মেন্টস ছিল আমার, একটা ছিল মহাখালীতে, একটা ছিল গুলশানে। আচ্ছা, অ্যান্ড এই গার্মেন্ট ব্যবসাতেই আমি প্রচন্ড একটা 10 বছর 15 বছর প্রায় খুবই ভালো গেছে। সো লাইক 90s 89 থেকে আমি গার্মেন্টসে চলে যাই। 89 থেকে 99 10টা বছর কিন্তু প্রচন্ড ভালো গেছে আমার, আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন দ্যাট টাইম তখন আমি হয়তো বা আজকে ফ্রান্সে আছি, আবার পরের দিনে হয়তো লন্ডনে চলে গেছি, বা আবার ওইখান থেকে আবার চায়না চলে গেছি, এরকম যা হয় আর কি। তো ছিল, কিন্তু পরবর্তীতে আমার যে বায়ার থাকে ও বেচারা বলবো না, এদের তো আসলে ভেতর ভেতর অনেক কিছু থাকে, আমি সব কাজ তার আমার উপর চাপিয়ে দিত, আমি সাব কন্ট্রাক্ট করাতাম। তো একটা সময় সেই বায়ারটা, ওদের দেশে যেটা হয় যে হঠাৎ করে ওরা ঘোষণা করলো যে ব্যাংকরাপ্ট, এগুলো হয়, ওরা অনেক সময় এটা ট্রিক্স করেও করে ফেলে। ও ব্যাংকরাপ্টে তো আমি শেষ, মানে আমার তখন তো কোটি কোটি টাকার মাল রাস্তায়, সেই মালগুলো কে নেবে? তো এই সব কিছু মিলিয়ে আমি একটা সময় গিয়ে খুব বাজে অবস্থানে চলে গিয়েছিলাম। আচ্ছা, পরবর্তীতে যদিও আমি এটা ঋণগুলো শোধ করতে গিয়ে আমার জমি, বাড়ি, গাড়ি,
গহনা কিচ্ছু ছিল না, সব ছেড়ে দিতে হয়েছে। কিন্তু যখন আমি বেরিয়ে আসতে গেলাম তখন আমি কি করব, কিছু একটা তো করতে হবে। তো আমি চিন্তা করছিলাম যে আমি এমন কিছু আর করব না যেটা সবাই করে। গার্মেন্টস তখন কিন্তু ঘরে ঘরে গার্মেন্টস সবাই করতো, হ্যাঁ, এগুলো করতে গিয়েও কিন্তু অনেক ঝামেলা হয়ে গেছিল। তো পরবর্তী তখন এই পেট্রোলিয়াম বিজনেসের কথা মনে হলো যে ঠিক আছে, লেট মি ডু সামথিং। মনে হয়নি এটা অনেক রিস্কি একটা বিজনেস হতে পারে? নো রিস্ক নো গেইন। কোনটা তোমার কোন বিজনেসে রিস্ক থাকবে? বিজনেস হচ্ছে সেইটাই যে বিজনেসে আজকে 100 টাকা কালকে কিন্তু লাখ টাকাও আসতে পারে, এমন হতে পারে 100 টাকাও শেষ হয়ে যেতে পারে। এই রিস্ক যে নিতে পারবে সে গেইনার। তো যারা আসলে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, একই সঙ্গে অনেক নারী উদ্যোক্তা আছেন বাংলাদেশে, প্রতিনিয়ত স্বপ্ন দেখছেন, একটু একটু করে সামনে আগায়। বাংলাদেশ আসলে এখন অনেক সামনে এগিয়ে গেছে। তো তাদের জন্য আপা একটা অনুপ্রেরণার নাম, তাদের কাছে গল্পটা আসলে শিক্ষণীয় হয়ে থাকবে। আসলে ওই যে একটা কথা, নো রিস্ক নো গেইন, এটা আসলে আপনাকে মাথায় রাখতে হবে। আর তারপর যখন যাত্রাটা শুরু হলো, ব্যবসা যখন এই ব্যবসাটায় আপনি একটু ধাতস্থ হয়ে উঠলেন, তখন কি মনে হলো যে ব্যবসাটা স্টেডি হওয়া পসিবল বাংলাদেশে? হ্যাঁ, মানে হচ্ছে কি যে কোনো কিছু তো প্রথম রাস্তাটা যে তৈরি করে তার জন্য খুব টাফ থাকে, কিন্তু আস্তে আস্তে স্টেডি হওয়া যায়। তবে আমি সব উদ্যোক্তাদের, শুধু নারী না, আমি আসলে মানুষের কথা বলি। আমার চোখে ছেলে মেয়ে দুপক্ষের জন্যই আমি দুপক্ষের জন্য, আমি কোনো জেন্ডারের মধ্যে নই। হ্যাঁ, তো সেখানে আমি তাদেরকে বলবো যে তোমরা একটু আনকমন কিছু করার চেষ্টা করো প্লিজ। এই বুটিক মানে বুটিক 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 বুটিক, সবাই বুটিক। আচার মানে সবাই আচার 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 আচার, এটা না। এখান থেকে বেরিয়ে আসো, চিন্তা করো কি করা যায়। হ্যাঁ, আউট অফ দ্য বক্স আসতে হবে, আদারওয়াইজ কিন্তু উঠতে পারবা না। আর কারণ ফ্যামিলি, সাধারণত ফ্যামিলির সাপোর্টও খুব দরকার হয়। একটা উদ্যোক্তার জন্য ফ্যামিলি সাপোর্ট অনেক জরুরি। আনফরচুনেটলি দেখা যায় আমাদের ফ্যামিলিরা কিন্তু ওরকম সাপোর্টিভ থাকে না, এবং দেখা যায় ঘরের আসল মানুষটাকে স্বামী, তাই না? এই স্বামী দেখা যায় বলে কি হইলো, গত 3 মাস ধরে কি করতেছো, একটা পয়সাও তো দেখলাম না, যে মনে টাকা রাস্তায় ঘুরছিল আর হাতে করে নিয়ে আসেনি কেন? সো এই জায়গাগুলোতে সাপোর্টিভ হতে হবে। একটা ব্যবসা দাঁড় করো তো 3 মাস 6 মাস 1 বছর একটা টার্গেট দিতে হবে যে 1 বছরের মধ্যে আমি আমার ব্যবসাটাকে মোটামুটি একটা জায়গায় আনবো, এর মধ্যে আমি কিছু আশা করব না, যদি আসে সেটা বোনাস। আমরা কি করি, আমি দেখি হ্যাঁ মৌ এত টাকা রোজগার করছে, আমিও করব বলে আমিও সেই ব্যবসা শুরু করে, দেখা গেল যে 2 মাসে যেহেতু টাকা পাচ্ছি না, ব্যাস আমি শেষ। তো এইগুলা ব্যবসাতেও লেগে থাকতে হবে, কচ্ছপের কামড় দিয়ে থাকতে হবে। যখনই তুমি কচ্ছপের কামড় দিতে পারবা, যে কোনো ব্যবসায়ী তুমি উঠবাই। তুমি আর তোমাদের প্রজন্মকে আমি বলবো, দেখো একটা সময় আমাদের কাছে যখন মিনারেল ওয়াটারের কথা লোকে বলেছিল, আমরা হাসছিলাম, হ্যাঁ রে পানি, রাস্তাঘাটে পানি আবার কেউ কিনা খায় নাকি? কিংবা টিস্যু। আমার মনে আছে আমরা তো ঢাকা থেকে জানি চিটাগং, না হ্যাঁ ঢাকা থেকে আমরা চিটাগং যাচ্ছিলাম বাই রোড, তখন কে জানে আমাদের গাড়িতে বলতেছিল বাইরে থেকে আসে, সেই টিস্যুর কথা বলতেছে, অনেক আগের কথা, তখন টিস্যু আসেনি বাংলাদেশে। আমরা বলছি হায় হায়, মুখ মুছার জন্য কাগজ কিনবো, কেন কিনবো, রুমালি তো আছে। তখন আমি অনেক ছোট, বাট এটা আমার মনে আছে। তো এই যে রুমালি তো আছে, আমাদের ব্রেনে আসে নাই, কিন্তু এখন আমরা টিস্যু পেপার ছাড়া কোথাও ভাবতে পারি না। যে কোনো জায়গায় সার্চ দেন, সেটা বস্তি থেকে একদম বাড়িধারা, যেখানেই যাক, প্রত্যেকটা বাড়িতে টিস্যু বক্স কিন্তু আছে, কিছু না হলেও টিস্যু কতগুলো পেপার আছে। সো না, সময়ের সাথে সাথে হচ্ছে ওই ভাবনাটা সে করেছিল যে এটা আসবে, আসা সম্ভব, আউট অফ দ্য বক্স। তোমাদেরকে বলবো, তোমাদের প্রজন্ম, তোমরা তো ডিজিটাইজ ব্রেইন, তোমরা আরো কিছু ভাবতে পারো, বাট সামথিং এমন একটা ভাববা তোমাকে 100 জন নিরাশ করবে। আমাদের আরেকটা ব্যাপার আছে, আমরা কোনো ব্যবসার কথা বললে সবাই বলে এই না 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 এটা করো না, এটা করলে কিন্তু পুরো লস খাবা। লস খেলে খাবো, আমার টাকা আমি লস খাবো, এই মেন্টালিটি আনতে হবে। ওনার কাছ থেকে যারা তোমাকে নেগেটিভ কথা বলবে, তার থেকে তো টাকা নিয়ে ব্যবসা করতে যাচ্ছ না। সো হোয়াটস দ্য প্রবলেম? ইউ হ্যাভ টু টেক দ্যাট রিস্ক। বিশ্বাস করো, তুমি যখন একটা রিস্ক নিয়ে একটা জায়গায় দাঁড়াবে না, তোমার মনের শান্তি অন্যরকম হয়ে যায়, এবং তুমি নিজেই তোমার আইডেন্টিটি হয়ে যাবা। তখন তোমার অন্যকে ফলো করারও দরকার হবে না, অন্যদিকে তাকে আমতা আমতা করারও প্রয়োজন হবে না। ইউ বিকাম ইয়োর সেলফ, একটা বলবো আইকন হওয়াটা কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু ওটার জন্য কি করতে হবে, তোমাকে লেগে থাকতে হবে, এর কোনো ব্যতিক্রম নাই। এবং এই লেগে থাকাতে নিয়ে আমার মনে হলো যে হাল ছেড়ো না বন্ধু, এটা ওটা লেগে থাকার প্রয়াস, হ্যাঁ, কোনোভাবেই ছাড়া যাবে না। তো এই যে প্ল্যাটফর্মটা রেডি করলেন আপনি সবার জন্য, ম্যাস পিপলদের জন্য, এই
গল্পটা শুনবো। এটা হঠাৎ করে তো একদিনে হয়নি নিশ্চয়ই। আমি যতটুকু আপনাকে জানি আপনার মধ্যে এই প্রবণতা অনেক আগে থেকেই ছিল। আমি চান্দা আপাকে যতটুকু জানি উনি সবসময় একটু কাইন্ড প্রকৃতির মানুষ। সে অপর প্রান্তে বসে আছে বলে বা ক্যামেরায় বলতেও হচ্ছে বলে বলছি না। বাট উনি আসলেই এরকম। উনি কিছু হলে "এই মৌ কি হইছে? আসো এখানে আসো, শুনতেছি হ্যাঁ কি হইছে?" উনি এই টাইপের। কিন্তু এটা যখন ১০ জনের জন্য, ১০০ জনের জন্য, ১,০০,০০০ মানুষের জন্য হলো, তখনকার গল্পটা কেমন ছিল? হাল ছেড়ো না বন্ধু। হাল ছাড়ো না বন্ধুটা তো আসলে আমার কাছে মনে হচ্ছে এটা আমার নৈতিক দায়িত্ব। হুম, হ্যাঁ? হুম। একটা মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমি যখন অনেক টার্বুলেন্স এর পরে একটা সময় একটা জায়গায় এসে দাঁড়ালাম, তখন কাছে আমার মনে হলো যে মানুষের দ্বারা সবই সম্ভব। একদম। শুধু সেই সাহসটা রাখতে হবে। আমি কেন মানুষকে এই সাহসটা দিব না? হুম, আমি তো পেরিয়ে আসছি। হুম, আমি যেহেতু সাঁতার দিয়ে এসছি, হুম, আমি কেন ও যে ছেলেটা বা মেয়েটা আজকে নদীতে নামতে যাচ্ছে তাকে কেন বলে দিই না যে পানিটা ঠান্ডা, তুমি হুম, এইভাবে এই ব্যাক স্ট্রোকে আসো, হুম, বা উল্টো হয়ে সাঁতার কাটো, কিংবা এখানে কিন্তু কচুরিপানা আছে। এই জায়গাগুলো তো আমি অলরেডি পার হয়ে আসছি। হুম, আমি যদি তাকে একটু বলে দিই তার জন্য সহজ হবে সাঁতরানো, একদম। তাই না? এই ভাবনা থেকে কিন্তু আমার হাল ছেড়ো না বন্ধু শুরু। আমার হাল ছেড়ো না বন্ধুর পেজ দিয়ে আমরা শুরু করেছি 2013-এ। হুম, 13 এর দিকে কত বছরে? 11 বছর না? হুম। 11 বছরে 12তে চলতে যাচ্ছে। সেপ্টেম্বরে 12 বছর এক পা দেব। যুগ। হ্যাঁ, এক যুগ। তো আমার কাছে ভালো লাগে। আমি বলতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের তার অভিজ্ঞতা যদি শেয়ার করে, তাতে অন্যের একটা উপকার হয়। হুম, তো সেখান থেকে তবে এখন যেটা হয় যে ছেলেমেয়েরা যখন কথা বলে আমাকে বলে যে, "আপা ৫ বছর আগে আপনার থেকে জেনে আমার লাইফটা পাল্টে গেছে। বা ৬ বছর আগে আপনি এটা বলেছিলেন।" এই জিনিসগুলো কিন্তু এখন আস্তে, আস্তে আউটকামটা আমি পাচ্ছি। হ্যাঁ? কয়েকদিন আগে একটা মেয়ে, সে ডক্টর, সে লিখেছে যে, "আপা আপনি তো জানেন না ৩ বছর আগে I felt like killing myself. হুম। And right now I am in a very good position in a renowned hospital. ওয়াও! It's you." আমি লিখে দেখো, ইটস a wish of Allah. ডেফিনিটলি আমি একটা উসিলা ছিলাম। বাট ভালো লাগছে ও যখন এটা বলছে। এরকম বহু শুনি আমি এই আজকাল। জায়গায় একটু ইন্টারাপ্ট করব। সরি ফর ইন্টারাপশন। আমি একটু দর্শকদের সাথে শেয়ার করতে চাই। আজ থেকে অনেক বছর আগের কথা ২০১৭ সাল সম্ভবত। আমি তখন সিটি এফএম এ জয়েন করি। তো তখন আমার আপার সাথে আমি সোশ্যাল পেজে আপাকে পাই। তো তখন আমি আমার ব্যক্তিগত একটা প্রবলেম নিয়ে আপার কাছে গিয়েছিলাম এবং উনি আমাকে যে চমৎকার সমাধান দিয়েছিলেন, আমি অনেকবার আপাকে তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছি লাইফে এবং আজকে অন দ্য ক্যামেরা আরো একবার বলতে চাই আপা কৃতজ্ঞ। আপনি আসলে ওই সময়টায় যে সাজেশন আপনার ওই ডাক্তারের মতন করে আমিও বলতে চাই, ইউ জাস্ট চেঞ্জ মাই লাইফ অ্যাট এ টাইম। আমি অনেক আত্মবিশ্বাসী হয়েছি। আমি ওই জায়গাটা থেকে বের হয়ে আমি আমার মিডিয়া ক্যারিয়ারে ফোকাস করেছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। So sweet of you. Thanks, Mo. ভালো এতগুলো থেকো। হ্যাঁ, সবসময় চেষ্টা করব। আপনাদের মতন মানুষের ছত্রছায়া থাকলে আমি ভালো থাকবই এবং আমার মতন অনেক মানুষ ভালো থাকবে। এই যে এত মানুষের গল্প নিয়ে যে জীবনগুলো গড়া, তাদের জন্য তো আপনার অনেকটা সময় বের করে নিয়ে আসতে হয় আপনার পার্সোনাল লাইফ থেকে, আপনার ব্যবসায়িক জীবন থেকে। সেই সময়টা ম্যানেজ করেন কিভাবে? ইচ্ছে থাকলেই সম্ভব। ওকে। এটা হচ্ছে আমি মনে করি, অনেকে বলে যে আমি অনেক বিজি, অনেক বিজি। আমার কাছে মনে হয় যে এটা একটা অজুহাত। হুম, কোনো মানুষই এত বিজি না। একদম সত্যি এটা কথা। আমি একেবারে মনের থেকে বলি। অনেকে বলে, ভাই এত বিজি ছিলাম।" কিসের? তার স্বার্থ থাকলে তার বিজি কিন্তু শেষ হয়ে একদম। যাবে। এটা স্বার্থ আমিও থাকুক, বিশ্বাস করি। ১৪ বার করে ফোন করবে। হুম, হুম, তখন কিন্তু বিজি থাকবে না। হুম, তার মানে হচ্ছে প্রায়োরিটি লিস্টে যখন আমরা থাকি না, হুম, তখনই আমরা বিজির কথা বলি। হুম। বাট আমি যেটা বলি সবসময়, আই এম অলওয়েজ বিজি, অলওয়েজ ইজি। ওয়াও! এটা হোয়াট হচ্ছে আ আমার ট্যাগলাইন। কথা। আই এম হ্যাঁ, অলওয়েজ এবং বিজি, অলওয়েজ ইজি। আর আমার অফিসের থেকে শুরু করে আমার ছেলেমেয়েরা, ইভেন নাও ইট ইজ আমার নাতনিরা পর্যন্ত হুম, বুঝে গেছে যে হাল ছেড়ো বন্ধু মুয়াটাকে আমাকে ওরা হুম। যে একটা স্পেশাল ব্যাপার। ওকে। সো এইটাকে আমি এখন সবচেয়ে বেশি ফোকাসটা আমার যেটা করছি, ব্যবসা একটা জায়গায় চলে এসছে, একটা মানুষের খুব বেশি লাগে বলে আমি বিশ্বাস করি না। হুম, আর সেকেন্ডারি যেটা কাজ করছি সেটা হচ্ছে আমার ফ্যামিলিকে আমি সময় দিচ্ছি। ফ্যামিলি বলতে আমার নাতনিদেরকে। হুম, হুম। বাচ্চারা তো সব বুড়া হয়ে গেছে। ওদের কথা বাদ। তো আমার নাতনিদেরকে নিই। ওরা আমার মানে ভালো থাকার একটা অনেক বড় মহৌষধ। হুম। আর আমি আমার বন্ধু-বান্ধব সবার সাথে খুব আপনি আড্ডা খুব দিতে পছন্দ চিয়ারেবল। করি। আমি সবসময় সোশ্যাল পেজে আপাকে ফলো করি যে আপা আজকে কাশ্মীরে যাচ্ছে তো কাশ্মীরের পোশাক পরে সে রঙিন। হ্যাঁ, আমি পছন্দ খুব হ্যাঁ, কারণ আপা সবসময় রঙিন। আর প্রজন্মের কথা একটু মনে হলো যে আপা কিন্তু এট এ টাইমস দাদি, গ্র্যান্ড মম। হ্যাঁ, রাইট। তো গ্র্যান্ড মম এ ৩ টা প্রজন্ম আপনি দেখে ফেলেছেন। আপনাদের প্রজন্ম, আপনার সন্তানের প্রজন্ম, তার সন্তানদের প্রজন্ম। প্রজন্মে এই ডিফারেন্সেস আপনাকে কিভাবে ভাবায়? এটা আসলে হয় কি, সময়ের সাথে, সাথে সবকিছুই চেঞ্জ হয়। হুম, ভাবায় একটা সেন্সে ভাবায়, যেটা হচ্ছে যে আ বর্তমান যে প্রজন্মটা আসছে, এই প্রজন্মটার মধ্যে না গাইডেন্স এর খুব অভাব।
যে গাইডেন্সটা আমরা পেয়েছি, একদম ইভেন আমাদের ছেলেমেয়েরা ছেলেমেয়েরাও তোমাদের পেয়েছে। বয়সী যারা, তারাও যেটুকু পেয়েছে সেটা কিন্তু এই বাচ্চারা এসে পাচ্ছে না। একদম নতুন প্রজন্মের জন্য সেরকম কোনো গাইডেন্স আমরা দিতে পারছি না। আমরা খুব একটা ভালো উদাহরণ কিছু রাখতে পারছি কি? তো এইটা নিয়ে আমি চিন্তা করি যে আলটিমেটলি আমাদের কি অবস্থানে আমরা যাব। আমরা কোনো ভালো কথা বা ভালো গাইডেন্সের অভাবে কিন্তু একটা সময় মানুষ একটা মূর্খতা জাতিতে পরিণত হয়, এবং একটা মূর্খ জাতিতে পরিণত হওয়া কি আমাদের জন্য খুব একটা ভালো কিছু হচ্ছে? আজকে তুমি ইউটিউব খোলো বা তুমি ফেসবুক খোলো, যেসব জিনিস ভাইরাল হচ্ছে, সরি আমি এইসব নিয়ে বলতে চাই না, ভাইরাল প্রসঙ্গে আমিও আসতাম না, মানে ভাইরাল হচ্ছে, ওখান থেকে শিক্ষণীয় কি পাচ্ছি? একদম। হ্যাঁ, কে কার বউকে মেরে দিচ্ছে, কে কারে মাইরা চোখ ফুলাই ফেলছে, কে কোথায় কি চুরি করছে, তো কে কোথায় লাল নীল চুল করে নাচছে, এইগুলো থেকে আমরা কি শিখবো? মানে এখানে শিক্ষণীয় কি আছে? শিক্ষণীয় জিনিসটা তো দিতে হবে। নেক্সট যে প্রজন্ম আসছে তাদের তো শিক্ষাটার দরকার আছে। শিক্ষাহীন তো কোনো জাতি বাঁচতে পারে না। আপা হাতের মধ্যে একটা 4 ইঞ্চি মনিটরে বা 5 ইঞ্চি মনিটরে পুরো পৃথিবী ধারণ করছে। হ্যাঁ, তো আমার সেক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত পারসেপশন হচ্ছে যে এই জায়গাটা থেকে আমাদের আসলে স্থানীয় জায়গা থেকে একটু নীতিমালা, একটু জায়গা তৈরি করে দেওয়া উচিত। আমাদের একটু সেন্সর করা উচিত কি আমরা আপলোড করতে পারবো আর কি আপলোড করতে পারবো না। হ্যাঁ, আমরা কি দেখবো আর কি দেখবো না। কারো বাসার ব্যক্তিগত ড্রয়িং রুম কিংবা ডাইনিং রুমের গল্প কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা উচিত নয়। উঠে আসা উচিত কিংবদন্তি, উঠে আসা উচিত গল্প, দৃষ্টান্ত। সেই জায়গাগুলো থেকে আমাদের প্রজন্ম এটা তো ফলো করতে হবে। এখন যাই উঠে আসছে তাই কিন্তু আমরা ফলো করছি। ফলো করতে গিয়ে আমরা কি শিখছি? কিছুই শিখছি না। ফলো করতে গিয়ে আমরা কোন জাতিতে পরিণত হচ্ছি? ফলো করতে গিয়ে আমাদের প্রজন্ম কোথায় যাচ্ছে? নতুন প্রজন্মকে আমরা কি উপহার দিতে পারলাম? ফলো করতে গিয়ে না হচ্ছে কি, এই যে আমরা এখানে কিন্তু আমি বলবো মিডিয়ারও একটা বড় ভূমিকা আছে। একদম মিডিয়ার মানে আমি তাদের কথাই বলেছি যে তাদের একটা ভিউজ পাওয়ার জন্য কিন্তু এই কাজগুলো হচ্ছে, যেটা পরিণতি দুঃখজনক। একেবারেই পরিণতিটা কাম্য নয়। এবং আমরা সবাই আসলে এই জায়গাটা থেকে একটু সচেতন হব। বাবা মারা একটু সময় দিব, কারণ ওই বাচ্চাটার হাতে যে মোবাইল থাকে তা না, বাবা মারাও কিন্তু বাসায় এসে মোবাইলের দিকেই তাকিয়ে থাকে। তো আমরা চিন্তা করব এই জায়গাটা থেকে সরে এসে অন্য একটা সুন্দর জীবন যাপন করার। তো প্রজন্মের গল্প থেকে এবার একটু বইয়ের প্রজন্মে চলে আসি। বইয়েরও কিন্তু প্রজন্ম আছে। আমরা যে সময়টা গল্প করতাম বা গল্পের বই পড়তাম, সেই সময়টা থেকে গল্পের বইয়ের ধরন পাল্টেছে। আপনি আজকে বসে আছেন আমাদের কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্টের স্টুডিওতে। আগে মানুষ বই পড়তো, এখন মানুষ বই শোনে। ব্যাপারটা কেমন লাগে আপনার কাছে? চমৎকার। যে কোনো কিছুই আমার কাছে মনে হয় কি, নতুনত্বের প্রতি আগ্রহ থাকা ভালো। নতুনত্ব যদি না আসে তাহলে তো আমরা এগোতে পারবো না। তা তো আমরা একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে থেকে যাচ্ছি, তাই না? নতুনত্ব ভালো। এখন কথা হচ্ছে যে বইটা আমি সেভাবে এখন আমার শোনা হয়নি, যেটা সত্যি কথা। আশা করছি আমাদের এখান থেকে যাওয়া একবার দুবার হয়তো স্ক্রল করতে গিয়ে শুনেছি। ভালো, সুন্দর। মানে এগুলো হয় কি, এগুলো সবসময় সবার তো সময় থাকে না এত বই টই পড়ার। আবার অনেক সময় আজকাল বই পাওয়াও যায় না। তো সেক্ষেত্রে এই যে গল্পটা চোখ বন্ধ করে থাকলাম, গল্পটা বলে যাচ্ছে, তখন আবার না ছোটবেলা ফিরে আসে। ছোটবেলায় দাদি বলতেন গল্প, মা বলতেন গল্প, ওরকমই কিন্তু কিছুটা, তাই না? আমরা আসলে ওভাবেই যাচ্ছি। এক্স্যাক্টলি। তো এটা আমার কাছে তো মনে হচ্ছে যথেষ্ট সুন্দর। অ্যাটলিস্ট এই গল্প শুনতে শুনতে যদি গল্পের বই পড়ার দিকে মানুষ আসে, মানে বই পড়াটা তো হারিয়ে ফেলতেছি। তো এটা অ্যাটলিস্ট একটা ধাপ হবে মানুষকে আবার বই পড়ার দিকে নিয়ে যাওয়ার। আপার কোন বইটা, এমন কোন প্রিয় বইটা আছে যে বইটা পড়লেই আপার মন খারাপের মধ্যে এমন ভালো হয়ে যায় মুহূর্তেই? আমি তো তোমাকে বললাম লিটল হাউস অন দ্য প্রেরি, নদীর তীরে ফুলের মেলা। এটা ক্লাস 10-এ থাকতে ক্লাস 10-এ আমি কিন্তু আমরা খাস্তিগিরি স্কুলে চলে যাই। আচ্ছা, হ্যাঁ, তখন আমার বাবা সিডিএ চেয়ারম্যান হিসেবে চলে যান। তো খাস্তিগিরি গিয়ে ক্লাস 10-এ আমি কিন্তু ফার্স্ট হই। ও বাবা, 6 সাবজেক্টে ফেল করা, মাইরের বিয়েটা দেখো। তখন ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম একটা বইটার নাম ছিল নদীর তীরে ফুলের মেলা। আচ্ছা, ওই বইটা আমার কাছে এত ভালো লেগেছিল, ওই বইটা কিন্তু আমি রেখে দেই। আচ্ছা, এবং তুমি কি বিশ্বাস করবে কিনা জানি না, পরবর্তীতে ওই বইয়ের আরো 4টা আছে সিজন, ওগুলো আমি নেই। অলটুকুতে 4টা সিজন। কিন্তু আমি এখনো আমি মাঝে মধ্যেই এই নদী তীরে ফুলের মেলা বইটা পড়ি। আমার বাংলাদেশি অনুবাদক দিলারা হাশিম, ইফ আই এম নট রং। এবং এটা 70s-এর। আর তোমার হচ্ছে গিয়ে লিটল হাউস অন দ্য প্রেরি বাই লরা
ইঙ্গলস ওয়াইল্ডার, ওর করা ওই লরার নামে অটোবায়োগ্রাফি আমার খুব ভালো লাগতো। আর আমি এমনি গ্রাম্য গল্প খুব পছন্দ করি, গ্রামের পটভূমিকায়, যেমন ধরো পুতুল নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা, কিংবা ধরো তোমার হচ্ছে গিয়ে নূরজাহান, এই ধরনের গল্প আমার খুব ভালো লাগে। সরল গল্প গাঁথনি, সহজ সরল ভাষা, এরকমই। আমি একদমই আমি চাই সবকিছু সহজ হোক, পেঁচানোর মধ্যে যত কম যাওয়া যায় তত বেটার। এটা হচ্ছে আমার লাইফ স্টেজে ইজি। তাতে হয়তো বা অনেক সময় স্ট্রেইট বলাতে অনেকে মাইন্ড করে, অনেকে আমাকে অনেক রাগী ভাবে, অনেকে মনে করে যে এটা না বলে ওইটা বললে হতো। কিন্তু না, একটা মানুষকে আশা দিয়ে ধরো মিষ্টি মিষ্টি কথা বললাম, তার চেয়ে যদি আমি বলি না আমি পারবো না মৌ, সেটা অনেক বেটার। কিন্তু আমি বলবো আচ্ছা দেখি তোমাকে, তাহলে আমি পরে বলবো, এই পরে বলবো করতে গিয়ে কিন্তু আমি তোমাকে ঝুলালাম। আমি এটাতে বিশ্বাসী না। আমার কথা হচ্ছে যেভাবেই যাই হোক আগের তিতাটাই বেটার সব সময়ের জন্য। আর এই মানুষটা আগে তিতা বলেন বলেই পরে এত মিষ্টি ছড়ান সবার জীবনটাতে। না আমি 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 আমার মনে হয় আমি জন্মের সময় না আমাকে মধু দিতে ভুলে গেছিল, করলার রস দিয়েছিল শিওর, কারণ আমার সব বলেছে আমি ভাগ্যিস করলার রসটা দেওয়া হয়েছিল। করলার রস যে কি পরিমাণ মহা ঔষধ, তার কারণে উনি এত বেশি সবুজ। আমরা মিষ্টিকে ডায়াবেটিক্স নেশনে পরিণত হয়েছি। আপনার সমস্ত মানে সতেজতার রহস্য আমি আজকে বুঝতে পারলাম। আজকে বাসায় গিয়ে আমি করলা খাওয়া শুরু করবো। জোকস অ্যাপার্ট, এখন একটা জিনিস একটু হাসি খুশি থেকে একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে কখনো কি চান্দা মাহজাবিনের, তো অবশ্যই সে মানুষ, সে মন খারাপ হয়, খুব কষ্টের একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা মনে করে চান্দা মাহজাবিনের মতন মানুষও কখনো কখনো থমকে যায়? আমি কষ্টের অভিজ্ঞতা মনে রাখতে চাই না। আচ্ছা, ডিলিট বাটন দিয়ে দেন। একদম এখানে তোমার মনের শক্তিটা রাখতে হবে। তুমি কখনো পাস্টে যাবে না। পাস্টে প্রচুর কষ্ট আছে আমার, যে কষ্টগুলো প্রত্যেকটা যদি মনে হয় তাহলে এখন মনে হবে সব ছেড়ে ছেড়ে আবার কাঁদতে বসি, ওইটা যাওয়া যাবে না। আমি যেটা করি, যেটা আমি বলবো সবার জন্য বলবো, যে পাস্টে যদি তুমি বারবার যাও নতুন কিছু কি আনতে পারবা? কিচ্ছু না, আনতে পারবে না। খালি কি হবে, তোমার যে একটা পাস্টের যে কষ্টটা ছিল, কষ্টটা কি, কষ্টটা একটা ঘা। এখন যতবার তুমি একটা ঘাকে শুকাতে দিতে যদি হয় তাহলে কি হবে, সময় দিতে হবে। এখন ঘাটাকে যদি আমি প্রতিদিন খোঁচাতে থাকি, ঘাটা কিন্তু রক্তাক্তই হবে, ঘা কখনোই আর শুকাবে না, এবং সেটা কিন্তু তোমাকে অসুস্থ করে ফেলবে। সো আমি যেটা করি, আমার কষ্ট আছে, বহুত কষ্ট আছে, বহুত 10, 15, 20, 25 কষ্ট, কিন্তু ওই কষ্টগুলোকে আমি একদম ব্লক করে ডিলিট করে ফেলছি। বিকজ ওই কষ্ট আমাকে কোনো রকমই কোনো সুরাহা দিতে পারবে না। ওই কষ্ট আমাকে আপসেট করে ফেলবে। ওই কষ্টটা যখনই মনে হবে তখনই আমি আমার ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করব। যে কেউ হয়তো ভালো মনে বললো চা খাবে, না খাবো না, তোমার কি, এইভাবে করে উঠবো। কথার কথা, তার জন্য যত পারে অতীতটাকে ভুলে থাকাটাই বেটার। তবে একটা ছোট্ট কষ্ট আমার আছে, যেটা আমি বলবো যে এটা অনেক ছোট, বাট ছোট বলবো না, আবার অনেক বিশাল বড়, যে আমার খুব ইচ্ছে ছিল আমার বাবাকে নিয়ে আমি বাইরে ঘুরতে যাবো। আনফর্চুনেটলি তা হয়নি। সো দ্যাট ইজ এ কষ্ট। মাই ফাদার, মানে আব্বু, আমি যখন মোটামুটি আবার ওই যে প্রথম বাড়িটা খাওয়ার পর যখন আবার দাঁড়ালাম, তখন গিয়ে তো আমার মাই ফাদার পাস্ট অ্যাওয়ে। সো দ্যাট ইজ এ কষ্ট। মানে সবসময় ভাবি যে কেন আমি জোর করে আগেই নিলাম না, কেন আব্বুর সাথে নিয়ে আমি ঘুরতে চলে গেলাম না। সেটা বাংলাদেশের বাইরে হতে পারে, সেটা সুন্দরবন হতে পারে, সেটা পার্বত্য চট্টগ্রাম হতে পারতো, কেন গেলাম না? এই যে কেন কেন কেন, এটা আমাকে খুব কষ্ট দেয় মাঝে মধ্যে। হ্যাঁ, যে আমি না এত ম্যাচিওর ছিলাম, একটু জোর খাটাতাম, বাবা মাকে টানে নিয়ে বলতাম চলেন, আর কালকে সকালবেলা ফ্লাইটে যেতে হবে বললেই হয়তো বা তারা বাধ্য হতো না, কিন্তু এই জোর খাটাইনি, হয়তো বা এটাও আমাকে মাঝে মধ্যে খারাপ কষ্ট দেয়। অনেক ধন্যবাদ আপা, গল্পে গল্পে অনেকটা বেলা হলো, আর আজকে আপনাকে পেয়ে আসলে খুব ভালো লাগছে। কিছু মানুষ থাকে আসলে যারা সবসময় সুবাস ছড়ান, সবসময় জরুরি না যে ফুলই সুবাস ছড়াবে, কিছু মানুষ থাকে যারা ফুলের মতন সুবাস ছড়ান। এই মানুষটি হচ্ছে সেরকম একজন মানুষ। কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্টের এই স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। কাব্যিক অডিও বুকের দর্শকদের জন্য যদি কিছু বলতেন বা বিদায় নিতেন। আমি বলবো যেটা, যে এই যে পডকাস্টটা হচ্ছে বা যে অডিও বুকগুলো পড়ে শোনার হচ্ছে, এটা না একটা সময় দেখবি যে তোমার মাইন্ডকে খুব সুদিং করে দেয়। স্পেশাল আমি বলবো সব কাজ শেষ করে হয়তো বা তুমি হাঁটছো, একটা উপন্যাস শুরু করে দাও না শোনা। আজকে একটা 15 মিনিট শুনলে বা 20 মিনিট হাঁটলে, 20 মিনিট শুনলে, পরের দিন আবার 20 মিনিট শুনলে, এতে হচ্ছে কি গল্পটা শুনতে শুনতে কিন্তু তোমার হাঁটাটাও হয়ে যাচ্ছে। বেসিক্যালি আমরা কি করি, আমরা অলস হয়ে যাই, সারাদিন কাজ করে আবার হাঁটবো না, কিন্তু হাঁটা জরুরি।
অ্যাটলিস্ট আর কিছু না পারো 15 থেকে 20 মিনিট হাঁটো, নিজের জন্য জরুরি। ভালো থাকাটা সবচাইতে জরুরি, পরিবার পরিজনের জন্য জরুরি। একটা অসুস্থ মানুষ না, সে যেমন নিজে কষ্ট পায়, পরিবার পরিজন আশেপাশে পরিবেশ সব কিছুকে নষ্ট করে। আর আমরা না সময় থাকতে না, বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে, একদম কারেক্ট। যখন তুমি ঠিক আছো, অর্থাৎ আমি তোমাদের বয়সীকে বলবো 35 থেকে 40 আসো, তখনই একটা নিয়মের মধ্যে চলে আসো। এখন হয়তো হাসি আসবে, দূর কি বলে না, 50 পেরোতে না পেরোতে যখন হাঁটু ব্যথা হবে, হাত নাড়াতে গেলে দেখা যাবে যে আঙ্গুলগুলা জোর আসতেছে না, তারপরে উঠতে গেলে দেখা যাবে ও মা কোমরে ব্যথা, একটু বসে যাই, তখন বুঝবা যে আপা যে বলছিল কেন যে শুনলাম না। ফিটনেস প্লেজ আ ভাইটাল রোল ইন লাইফ। জীবনের টাকা কড়ি প্রয়োজন আছে সত্য, কিন্তু সবচেয়ে বেশি অ্যাবান্ডান দরকার, যেটার প্রাচুর্য থাকা উচিত, সেটা হচ্ছে শারীরিক সুস্থতা। সবাইকে আমি বলবো এই জিনিসটা, যদি আল্লাহর কাছে সবসময় বলবা যে আল্লাহ আমার শারীরিক সুস্থতা, টাকা কম আছে সমস্যা নেই, খাইটা আমি টাকা রোজগার করে ফেলবো, কিন্তু শারীরিক সুস্থতা এমন একটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা না কোটি টাকা দিয়ে অনেক সময় পাওয়া যায় না। সো শারীরিক সুস্থতা আমি বলবো আমাদের জীবনে সবচাইতে অপরিহার্য, এবং এটা সবচাইতে বড় গিফটেড থিং। আর সেই শারীরিক সুস্থতার জন্য যখন আপনি হাঁটবেন, তখন কানে আপনি যখন হেডফোনটা রাখবেন, হেডফোনে থাকবে অডিও বুকের গল্প। আপনারা আমাদেরকে শুনতে শুনতে হাঁটবেন। আপনার শোনাটা একই সঙ্গে কায়িক পরিশ্রম, এবং আপনি একই সাথে মেধা কালেক্ট করছেন। আপনি কালেক্ট করছেন অসংখ্য কাহিনী, যেগুলো আপনাকে প্রসিদ্ধ করবে সামনের দিকে এগিয়ে যাবার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপা, অনেক ভালো থাকবেন। আর আপনার এই শাড়ির কালারের মতন আপনি সবসময় এতটাই রঙিন থাকেন, এতটা আকাশী থাকেন, আকাশের মতন থাকেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, কথা হবে আবারও খুব শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকবেন।